ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমরা তাকে কতদিন সময় দেব এটি নিয়ে ইতিমধ্যে নানান আলোচনা, নানান বিতর্ক, নানান প্রশ্ন, এক একজন এক একভাবে মতামত দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো কথা বলছে। তো এটি নিয়ে মূলত আমরা পরিষ্কারভাবে আমাদের যে বার্তা সেটি আমরা বলতে চাই যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ বা সময় আসলে কতদিন কিংবা কত মাস কিংবা কত বছর হওয়া উচিত, ডিউরেশনটা আসলে কতদিন হবে, এটি নিয়ে এক এক রাজনৈতিক দল হয়তো এক এক রকম বক্তব্য দিবেন বা দিচ্ছেন। তবে আমাদের কাছে যেটি পরিষ্কারভাবে মনে হচ্ছে বা সারা দেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, তাদের যেটি প্রত্যাশা বা তারা যেটি চায়, আমরা ইতিমধ্যে সেটি অবগত হয়েছি এবং বুঝতে পেরেছি। যদি ব্যক্তিগতভাবে আমাদেরকে জিজ্ঞেস করেন বা জানতে চান, আমাদের পরিষ্কার বক্তব্য যে বাংলাদেশকে রিফর্ম করতে, পুনর্গঠন করতে যতটুকু সময় প্রয়োজন, যতদিন সময় প্রয়োজন, এই সরকারকে আমরা অবশ্যই দেব। এই জায়গায় ন্যূনতম কোনো তাড়াহুড়ো, ন্যূনতম চাপ তৈরি করা, প্রেশার তৈরি করা, এই সরকারকে নানাভাবে চাপ দিয়ে মানে এদের কাজের গতি কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমরা হতেও দেব না, করতেও দেব না। এখন আসেন, আমরা অনেকেই বলি যে নির্বাচন কবে হবে, আমরা একটা রোডম্যাপ চাই, এই সরকার কেন কোনো রোডম্যাপ দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ভাই, যারা এই ধরনের মন্তব্য করছেন, এই ধরনের কথা বলছেন, আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাই বা একটা প্রশ্ন রাখতে চাই যে এই সরকার ক্ষমতা নেওয়ার কিংবা এই সরকার চেয়ারে বসার কতদিন হলো? সর্বসাকুল্যে 20-21 দিন হচ্ছে। তাহলে আপনি এই 20-21 দিনে এই সরকারের কাছে আপনি কি চাচ্ছেন? রোডম্যাপ চাচ্ছেন। আচ্ছা, এখন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসর যারা, ভারতীয় এজেন্ট যারা, ভারতীয় রয়ের এজেন্ট যারা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় বহাল তবিয়তে আছে। আমরা হয়তো এখন পর্যন্ত খুব বেশি হলে 5 থেকে 10%কে আমরা সরাতে পেরেছি, কিংবা তাদেরকে আমরা তাদের পদ থেকে অব্যাহতি হোক, যেভাবে হোক, তাদেরকে আমরা রিমুভ করেছি। 90% পদে এখনো আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যদি চাপ দেই যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, তাহলে এই সরকার রোডম্যাপ কাদের নিয়ে করবে? এই প্রতিষ্ঠান, এই অর্গানগুলোর দায়িত্বে যারা রয়েছে তাদেরকে নিয়ে তো তাদের রোডম্যাপ বানাতে হবে, তৈরি করতে হবে। তাহলে আমরা চাপ দেওয়ার কারণে তারা যদি এখন একটা রোডম্যাপ তৈরি করে তাদেরকে দিয়ে, ভারতীয় রয়ের এজেন্ট, শেখ হাসিনার দালাল, ফ্যাসিবাদের গোলাম যারা, তাদেরকে দিয়ে যদি আজকে একটা রোডম্যাপ তৈরি করা হয়, তাহলে তো তারা ওই ইন্ডিয়ার একটা রোডম্যাপ আপনার হাতে তুলে দিবে। ইন্ডিয়া যা চাই তার একটা রোডম্যাপ তুলে দিবে, জানেন? এতে কি হবে? বাংলাদেশ আবার একটা ফ্যাসিবাদের দিকে যাবে, এই দেশ আবার একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে যাবে। তাহলে কি আপনি বারবার শুধু লড়াই করেই যাবেন, জীবন দিতেই থাকবেন? এই জন্য আমরা বলেছি, যতদিন না পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে ইন্ডিয়ান দালাল, রয়ের এজেন্টদের আমরা হটাতে পারি, ততদিন পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে আছি, তাকে আমরা সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। এই জায়গায় ন্যূনতম চাপ তৈরি করা, তাদেরকে বিতর্কিত করা, কিংবা নানাভাবে আপনার একটা প্রেসার তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বাধাপ্রাপ্ত করার কেউ যদি চেষ্টা করে, আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাদের বিরুদ্ধে কথা বলবো। আপনাদের বুঝতে হবে, আপনি ইলেকশন করে তারা করছেন, নির্বাচন করে তারা দিচ্ছেন কেন? আপনি আপনার জায়গাতে কি করেছেন? কতটুকু সময় অপেক্ষা করেছেন? আমি নিজে গণ অধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা হিসেবে যদি বলি, আমাকেও আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা কতদিন চান? আমাদের পরিষ্কার বক্তব্য ভাই, আমরা কোনো টাইম ফ্রেম বলতে চাই না, আর আমরা বলবো না যে আমরা 2 দিন, 2 মাস, 2 বছর, হোয়াটএভার। আমাদের বক্তব্য, যতদিন বাংলাদেশকে রিফর্ম করতে সময় লাগবে, পুনর্গঠন করতে সময় লাগবে, ততদিন সময় আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেব এবং আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করব, তাদের পাশে থাকব। আজকে বাংলাদেশকে টাকা একবারে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি অর্গান, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে খুনি হাসিনা একবারে ধ্বংস করে দিয়ে এই দেশটাকে ভারতের একটা তাবেদারি রাজ্যে পরিণত করেছে। এখন এই প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে রিফর্ম না করা পর্যন্ত, পুনর্গঠন না করা পর্যন্ত, আমি আপনি যদি নির্বাচন নিয়ে তাগাদা দেই, চাপ তৈরি করি, এই সরকারের কাজের গতি কমিয়ে দেই, তাহলে আলটিমেটলি লুজার হবে আমি আপনি, বাংলাদেশের জনগণ।
ক্ষতিগ্রস্ত আমরা হব, এদেশের জনগণ হবে। এই জিনিসটা আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? হোয়াই? কেন আপনারা বুঝতে চাচ্ছেন না? আপনারা নির্বাচন বা বাংলাদেশের সংস্কার নিয়ে সরকারের কাছ থেকে প্রস্তাব চাচ্ছেন, রোডম্যাপ চাচ্ছেন, ভালো কথা। আপনারা কি কোনোদিন একটা রোডম্যাপ দিয়েছেন এই সরকারকে? আমরা কি দিয়েছি? আমি যদি নিজেকে প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা রূপরেখা দিলাম, একটা রোডম্যাপ দিলাম যে এইভাবে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে তো অন্তত আমি বলতে পারতাম যে না, আমি একটা রোডম্যাপ দিয়েছি বা আমরা দিয়েছি বা কোনো একটা দল দিয়েছে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো রোডম্যাপ দিতে পারে নাই, রূপরেখা দিতে পারে নাই। তো ভাই, আমরা রাজনীতি করি সেই বছরের পর বছর ধরে, আর এই সরকার ক্ষমতায় বসছে কই 3-4 দিন হলো মাত্র, মানে 1 মাসও হয় নাই। তো আমরা এত বছর রাজনীতি করে আমরা একটা রোডম্যাপ দিতে পারি নাই, তো এই সরকার এই মানে 15-20 দিনে কি রোডম্যাপ আপনাকে দেবে? হয় কিভাবে বলেন? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা সকল রাজনৈতিক দলকে এই জন্য পরিষ্কারভাবে বলতেছি যে এই সরকারকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না। এই সরকারকে চাপ দিলে এদের কাজে বাধা সৃষ্টি হবে, এদের কাজের মধ্যে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হবে, আর এই ফায়দা লুটবে আমাদের পরাজিত শক্তি আওয়ামী লীগ। ইতিমধ্যে দেশকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশকে বিপদে ফেলার জন্য এরা উঠে পড়ে লেগেছে, নানাভাবে তৎপর। আপনারা দেখতে পাচ্ছেন দেশি বিদেশি চক্রান্ত কিন্তু আসলে থেমে নেই, নানাভাবে তারা কিন্তু তাদের যে চক্রান্ত অব্যাহত রেখেছে। এই পরাজিত শক্তিকে থামানোর দায়িত্ব আমাদের। এই পরাজিত শক্তিকে যে কোনো মূল্যে মানে একদম সমূলে উৎপাটন করতে হবে। এদের বীজ বাংলাদেশে রাখা যাবে না, শিকড় পর্যন্ত উপরে ফেলতে হবে। এই জন্য ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে এই দেশটাকে আরো অন্তত 6 মাস। রাজপথে 6 মাস যদি আমরা পাহারা দিতে না পারি তাহলে মহাবিপদ, মহাবিপদ। এই জন্য অন্তত 6টি মাস আমাদের পাহারা দিতে হবে, আরো সতর্ক থাকতে হবে বন্ধুগণ। তাই আমরা বিনীতভাবে আহ্বান জানাই, অনুরোধ জানাই, আমরা এই সরকারকে চাপ না দেই, এই সরকারকে আমরা এমন কিছু মানে না বলি, এই সরকারের উপরে এমন চাপ না তৈরি করি যাতে এই সরকার বিব্রত হয়, এদের কাজের গতি কমে যায়, এদের কাজের মানে ইয়াতে নানাভাবে বাধার সৃষ্টি হয়। এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরাও তো নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন হবে, তবে তার আগে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমাদের পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে আজকে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান ভালো আছে দেখেন তো? নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলো তো একবারে শতভাগ আওয়ামী লীগকরণ করা হয়েছে। দলীয়করণ বলবো না, মানে আওয়ামী লীগীকরণ করা হয়েছে। আজকে একটা নিউজ দেখে তো আমরা হতবাক হয়ে গেছি ভাই। হাসিনার এই 16 বছরে 45,000 আনসারে নিয়োগ দেওয়া হয়েছে, আনসার সদস্য যারা 45,000, তার মধ্যে সম্ভবত 25,000ই গোপালগঞ্জের, বুঝছেন? 29,000, মানে 29,000 গোপালগঞ্জের। তাহলে বুঝেন বাংলাদেশটা তাহলে বাংলাদেশ না, এটা তো গোপালগঞ্জ হয়ে গেছে, পুরো বাংলাদেশ গোপালগঞ্জ। তো এই গোপালগঞ্জের এই গোপালীদের প্রত্যেকটি সেক্টর থেকে, প্রত্যেকটি জায়গা থেকে বের না করা পর্যন্ত আমি আপনি যাই করি, যাই সিদ্ধান্ত নেই, সেটা ফ্যাসিবাদ লাভবান হবে। ফ্যাসিবাদের দোসর যারা, তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তারা আবার উঠে পড়ে লাগবে। এই জন্য এই ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশের মাটি থেকে সমূলে উৎপাটন না করা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই সরকারের পাশে আছি, এই সরকারকে সর্বাত্মকভাবে আমরা সমর্থন দিয়ে যাব, এই সরকারের সাথে থাকবো। এটি আপনাদের প্রত্যেককেই করতে হবে। তাই আমরা কোনো তাড়াহুড়ো নই, আমরা কোনো চাপ তৈরি করতে চাই না। যতটুকু যৌক্তিক সময় দরকার, প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ এই সরকারকে সেটুকু সময় দিতে চাই, সেটুকু সময় আমরা অবশ্যই দেব। এই জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। রাজনৈতিক দল আমরা যারা আছি, বা এই দীর্ঘ 17টি বছর তো আমরা অপেক্ষা করেছি। হাসিনার এই ফ্যাসিবাদের 17 বছর আমরা কত নির্যাতন, জুলুম সহ্য করেছি। তাহলে এখন আমাদের তাড়াটা কেন, কিসের? আমি আপনি এখন কিসের তাড়া আমাদের? কেন এত তাড়া আমরা করছি? কেন আমাদের এত তাড়া আপনি বলুন? 17টি বছর যদি আমরা অপেক্ষা করতে পারি, 17টি বছর যদি হাসিনার ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করতে পারি, তাহলে আমি আপনি আর কয়েকটা দিন, কয়েকটা বছর কেন অপেক্ষা করতে পারবো না? এখন তো আমাদের জুলুম নেই, আমাদের উপরে গুমের ভয় নেই, নির্যাতনের ভয় নেই। আমি আপনি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা। তাহলে আমরা কেন এই সরকারকে নির্বাচনের জন্য এত
তারা করছে, কেন চাপ দিচ্ছে? আগের মতো তো আমাদের ভয় নেই, শঙ্কা নেই। তাহলে আমাদের উচিত এই সরকারকে সাপোর্ট দেওয়া, সমর্থন দেওয়া। যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন আমরা তাদেরকে দেই, তাদের পাশে থাকি। সরকার প্রধান বলেছে যে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের বিদায় করতে পারেন। সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক মহলে। তারা তো কোনোদিন বলে নাই যে আমরা একবারে আজীবনের জন্য ক্ষমতায় বসলাম। তারা তো যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যাওয়ার আগে যে রিফর্ম, যে পুনর্গঠন দরকার, সেগুলো অবশ্যই তাদের মাধ্যমে করতে হবে। না হলে আগামীর বাংলাদেশ আবারও বিপদে পড়বে, আবারও ফ্যাসিবাদের জন্ম হবে, আবারও স্বৈরাচারের জন্ম হবে, আবারও এদেশের ছাত্র জনতাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তাহলে সারা বাংলাদেশের মানুষ সারা জীবন শুধু জীবন দিতেই থাকবে, আমাদের আর মুক্তির কোনো রাস্তা নেই। তো এই জন্য আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। আমি মনে করি এই সরকার কাজ করছে এবং একটি সুন্দর রোডম্যাপ খুব শীঘ্রই তারা প্রকাশ করবে। তার আগে যেটি জরুরি, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে, প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে ফ্যাসিবাদের দোসর যারা, ভারতের রয়ের এজেন্ট যারা এখনো রয়েছে, ভারতীয় দোসর যারা, এদেরকে আমাদের উচ্ছেদ করতে হবে, বিতাড়িত করতে হবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক হয়েছেন মঙ্গলবার 27 আগস্ট রাজধানীর গুলশান থেকে। তাকে আটক করা হয়েছে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগের পর সাবেক প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি আর। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 47 জনের সঙ্গে তিনি আসামি। এছাড়াও এরকম আরও কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করেছেন। আগে বিভিন্ন টেলিভিশন টকশোতে দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এরই ধারাবাহিকতায় তিনি 2022 সালের ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হিরো আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানতে পারলেন এই আরাফাত তথ্যমন্ত্রী আটক হয়েছেন, যে আওয়ামী লীগের পা চাটা গোলাম ছিল। প্রিয় দেশবাসী, এই আওয়ামী লীগের পা চাটা আরাফাত গ্রেফতার হয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় দেশবাসী, আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের এখান থেকে যত সত্য নিউজ সবই পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।